আসসালামু আলাইকুম। মাই স্টুডেন্টস, আমরা এখন শুরু করব ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের মান্থ 10 শুরু হলো, আর মান্থ 10-এর প্রথম ক্লাস, এবং আমি তোমাদের পড়াচ্ছিলাম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস 9.9। হ্যাঁ, সবকিছু বলছি মাই বয়, সব কিছু তোমাদের কাছে খোলাসা করব। আমরা অবশ্যই জুমে ক্লাস নেব, তবে গতদিন অন্য ব্যাচের জুমে নিতে গিয়ে আমরা একটু প্রবলেম ফিল করেছি, যেটা আমাদের মনে ছিল না যে আসলে 100 জন পর্যন্ত হলো তোমার ফ্রি ক্লাস করা যায়, কিন্তু স্টুডেন্ট তো আসলে 100 জনের একটু বেশি হতে পারে, দেখা যায় যে অনেকেই ক্লাসে ঢুকতে পারে না, তো একটা মুশকিল হয়ে যায়। সেজন্য আজকে আমরা একটু পেইড ভার্সন কিনবো, আর তোমাদেরকে আরেকবার একটু একটু মানে মনে করে দেওয়ার জন্য যে জুমে কিন্তু আমরা ক্লাসগুলো চেষ্টা করব যে সবাই যেন একটু অন টাইমে করতে পারি। যাদের একান্ত প্রবলেম তারা রেকর্ডিং ক্লাস পাবে, সেটাও আমি ব্যবস্থা করব। তো সব কিছু আজকে একটু খোলাসা করব তোমাদের কাছে, একটু অপেক্ষা করো। আরও কিছু স্টুডেন্ট একটু জয়েন করুক, ততক্ষণে আমাদের ওই চ্যাপ্টারে কিছু অঙ্ক বাকি আছে, একটা দুটো অঙ্ক বাকি আছে, সেটা আমরা করি। আচ্ছা, তাহলে প্রথমে যেগুলো বাকি আছে সেগুলো একটু করে নিই। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকে আমাকে কনগ্রেচুলেশন জানাচ্ছে, জন স্যান্ড থেকে শুরু করে অনেকেই, হ্যাঁ অনেকে জানিয়েছে। আচ্ছা, সে বিষয়ে কথা বলবো, আর দু একজন স্টুডেন্ট আসুক। তো 9.9-এ আমাদের যে অঙ্কটা বাকি আছে সেটা হলো, একটু খেয়াল করে দেখো মাই বয়, 4 নম্বর অঙ্কটা আমরা এখন করব। প্রথমে 4 নম্বর অঙ্কটা করে নেই। নাম্বার 4 অঙ্কটা হলো এফ অফ এক্স ইজ ইকাল টু 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 3 কজ স্কোয়ার এক্স। এখানে এক্স এর ভ্যালু 0 থেকে π/2 এর মধ্যে আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে আমরা ক্লাস করতে থাকি। তো এই ফাংশনের আমাদের লঘুমান এবং গুরুমান বের করতে হবে, অর্থাৎ চরম মান বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এই অঙ্কটা শেষ করে আমি তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলাপ করব। তো প্রথমেই আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। এ প্রাইম এক্স ইজ ইকাল টু 1-এর ডেরিভেটিভ হবে 0, এটা হবে তোমার 2 cos x প্লাস 3, আর cos স্কোয়ার এক্স থেকে আমরা পাবো 2 ইন্টু cos x, আবার cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স। তাহলে এখানে আমরা একটু ভালো করে লিখে নেই। তাহলে এই হলো তোমার 2 cos x মাইনাস 6 সাইন এক্স কজ এক্স। এবার আমরা বলবো ফাংশনটির লঘু বা গুরু মানের জন্য, ফাংশনটির লঘু বা গুরু মানের জন্য, লঘু বা গুরু মানের জন্য, খেয়াল করো মাই বয়, লঘু বা গুরু মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তাহলে এইখানে আমরা পাবো হলো 2 cos x মাইনাস 6 সাইন এক্স ইন্টু cos x ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা 2 cos x কমন নেই, তাহলে 1 মাইনাস 3
সাইন এক্স ইকুয়াল টু 0। সুতরাং 2 cos x ইকুয়াল টু 0 অথবা 1 মাইনাস 3 সাইন এক্স 1 মাইনাস 3 সাইন এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো হলো cos x ইকুয়াল টু 0, আর এখান থেকে আমরা সাইন এক্স পাবো হলো 1/3। তোমার নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা একটা অঙ্কে দেখিয়েছিলাম যে e⁻x দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করতে পেরেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা আর এক্সের মানটা বের করি নাই। তো আজকেও আমরা এরকম একটা কাজ করব যে এই যে cos x sin x রইল, এটা দিয়ে এগুলোকে আমরা ক্রিটিক্যাল পয়েন্টস বা সংকট বিন্দু মনে করে আমরা এগুলো দিয়ে কাজ করব। আর একটা কাজ করব, cos x ইকুয়াল টু 0 হলে এক্ষেত্রে sin x এর ভ্যালুটা কত সেটা বের করব। আবার sin x ইজ ইকুয়াল টু 1/3 হলে সেক্ষেত্রে cos x এর ভ্যালু কত সেটা আমরা বের করব। এই ভ্যালুগুলো আমাদের খুব কাজে দেবে। তাহলে একটু এখানে cos x ইকুয়াল টু 0 এটা একটু তুমি বক্স করো। এখন তুমি লেখো sin স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার এক্স। তাহলে এই cos x এর ভ্যালু হলো তোমার 0, তাহলে এইটা হলো তোমার 1, তাহলে এইখানে তুমি পাবে sin x ইজ ইকুয়াল টু 1। এখন তুমি বলতে পারো যে আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা কেন নিলাম, কারণ এখানে দেখো এক্স এর ভ্যালুটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ সূক্ষ্মকোণ। তাহলে তোমাকে এই কথাটা মনে রাখতে হবে, তোমাকে লিখতে হবে যেহেতু এক্স লাইজ বিটুইন 0 টু π/2। আবার sin x ইজ ইকুয়াল টু 1/3, তাহলে এখান থেকে তুমি বের করো cos স্কোয়ার এক্স 1 মাইনাস sin স্কোয়ার এক্স 1 মাইনাস 1/9, তার মানে 8/9। তাহলে তোমার এখানে cos x হবে 2√2 ডিভাইডেড বাই 3। এখানেও তুমি নোটটা লিখবে যেহেতু x লাইজ বিটুইন 0 থেকে π/2। তাহলে মাই বয় sin x ইজ ইকুয়াল টু 1 এটা একটু বক্স করে রাখি, cos x ইজ ইকুয়াল টু 2√2 ডিভাইডেড বাই 3 বক্স করে রাখি। আচ্ছা, তাহলে একটু আমাকে বলবে যে এইটুকু তুমি বুঝতে পারলে কিনা, কারণ আমাদেরকে একটু আমি এখনই বুঝতে চাই না, আমি ডান দিকে আরেকটু ক্যালকুলেশন করতে চাই। তাহলে জোড়ায় জোড়ায় মানগুলো মনে রাখবে, যখন cos x ইকুয়াল টু 0 তখন sin x ইজ ইকুয়াল টু 1, আবার যখন sin x ইজ ইকুয়াল টু, এই যে এটা একটু তুমি বক্স করে রাখো তাহলে তোমার ধরতে সুবিধা হবে, যখন sin x ইজ ইকুয়াল টু 1/3 তখন cos x ইজ ইকুয়াল টু 2√2 ডিভাইডেড বাই 3। স্যার আমরা কি বক্স করে রাখবো? না, বক্স করে তোমাদের রাখাটা জরুরি না, মানে এখন একটু বোঝার জন্য। আবার তো অঙ্কের মধ্যে একটু বক্স করে দাও, কোনো ক্ষতি নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমি এ প্রাইম এক্সকে আবার একটু ডিফারেন্সিয়েশন করব। তাহলে তুমি লেখো আবার এফ ডাবল প্রাইম এক্স। তাহলে এই এ প্রাইম এক্সকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে দেখো, তাহলে 2 cos x হবে তোমার -2 sin x, আর এখানে দেখো মাইনাস, আমি একটু এখানে লিখি মাইনাস, অথবা পুরো লাইনটাকে আমি আবার একটু প্রথম থেকে লিখি যেন ভাঙতে না হয়। তাহলে এফ ডাবল প্রাইম এক্স এ হলো -2 sin x -6 sin x cos x। তাহলে এই হলো তোমার -6 sin x cos x। sin x কে রেখে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, আবার cos x কে রেখে sin x এর ডেরিভেটিভ, এইটা হলো তোমার cos x। তাহলে এই হলো -2 sin x, এখানে হলো মাইনাস প্লাস 6 sin স্কোয়ার এক্স -6 cos স্কোয়ার এক্স। এই হলো তোমার এফ ডাবল প্রাইম এক্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডাবল ডেরিভেটিভ। আচ্ছা মাই বয়, একটু আমাকে বলো যে এটুকু তুমি বুঝতে পেরেছো কিনা। ডাবল ডেরিভেটিভ আমরা বের করলাম, মানে সব অঙ্কের মতোই একই রকম, শুধুমাত্র একটু ক্যালকুলেশনগুলো ভিন্ন, বাট মূল আইডিয়াটা আগের মতোই, বা তুমি যতগুলো অঙ্ক করেছো যেভাবে করেছো সেভাবেই কিন্তু এখানে আছে। আচ্ছা, একটু আমাকে জানাও মাই বয় যে সব বুঝতে পারছো কিনা। তাহলে ডাবল ডেরিভেটিভের মধ্যে এখন আমরা যে ক্রিটিক্যাল পয়েন্টসগুলো বের করেছিলাম, cos x ইজ ইকুয়াল টু 0 আমরা বসাবো, এবং sin x ইজ ইকুয়াল টু 1/3 সেটাও আমরা বসাবো। আমরা পরীক্ষা করব যে
কোথায় গুরুমান কোথায় লঘুমান আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার তুমি একটু খেয়াল করো মাই বয়। আমরা লিখবো এবার প্রথমে cos x ইকুয়াল টু 0 হলে, তাহলে তুমি লেখো cos x ইকুয়াল টু 0 হলে, cos x ইকুয়াল টু 0 হলে খেয়াল করো মাই বয়, cos x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের ডাবল ডেরিভেটিভ কত হবে দেখো, f ডাবল প্রাইম এক্স। খেয়াল করো cos x যখন 0 তখন sin x এর ভ্যালু কত বলো তো 1। দেখো এইটা বের করার জন্য তোমার একটা সুবিধা হবে, এখানে তুমি সুন্দর করে মানগুলো বসাতে পারবে যে cos x যখন 0 তখন sin x ইকুয়াল টু 1, তাহলে এখানে হবে -2 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 1 মাইনাস 0, তার মানে এখানে হবে 4। এটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান 0। খেয়াল করে দেখো, তাহলে cos x ইকুয়াল টু 0 হলে sin x এর ভ্যালু 1, এবং তখন যদি আমরা এই ভ্যালুটা ডাবল ডেরিভেটিভের মধ্যে বসাই, sin x এর জায়গায় 1, sin স্কোয়ার x এর জায়গায় 1 আর cos x এর জায়গায় 0 বসাই, তাহলে আমরা কত পেলাম 4 পেলাম। ঠিক আছে, 4 পেলাম। ওকে, আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ মামা, আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। আমি যে একটা ব্যাচ পড়াচ্ছি তো, শেষ করি আমি আপনাকে ফোন করবো না। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, লাস্ট থেকে 4 লাইন। ওকে, লাস্ট থেকে 4 লাইন, লাস্ট থেকে তাহমিনা, তাসনিম, ঈশা, লাস্ট থেকে 4 লাইন। কোনটা বাবু, ডান দিকে না বাম দিকে বলো তো? আসলে তো লাইনগুলো আজকে কেমন কেমন। তাসনিম, ঈশা, তুমি একটু আমাকে বলো যে ঠিক কোন দিক থেকে, ডান দিকে নাকি বাম দিকে? ডান দিকেরটা নাকি বাম দিকেরটা একটু আমাকে বলো। ডান দিকে নাকি বাম দিকে? তাসনিম ঈশা, ডান দিকে নাকি বাম দিকে একটু বলো দেখি তো। 1 2 3 4, এটা আমার মনে হয় এটা বোধহয় বলেছো। তাহলে এটা একটু করে আগে বুঝাই তোমাকে। এই যে এফ প্রাইম এক্স, মনে করো এই দেখো 2 cos x ডেরিভেটিভ হলো -2 sin x, তাহলে -2 sin x, আর এখানে -6, খেয়াল করে দেখো -6, তাহলে এইখানে -6কে রেখে sin x cos x, sin x কে রেখে cos x এর ডেরিভেটিভ হলো -sin x, তাহলে এটা লিখলাম দেখো, sin x কে রেখে cos x এর ডেরিভেটিভ -sin x প্লাস cos x কে রেখে sin x এর ডেরিভেটিভ হলো cos x। তাহলে এবার মাইনাস দিয়ে -6 দিয়ে গুণ করে মাইনাস প্লাস 6 sin স্কোয়ার x, আর -6 আর প্লাস মিলে -6 cos স্কোয়ার x। তাসনিম ঈশা দেখো তো। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। ও 1/3, ওকে। আচ্ছা দেখো, sin x ইজ ইকুয়াল টু 1/3, দেখো 1 - 3 sin x ইজ ইকুয়াল টু 0, তাহলে sin x ইজ ইকুয়াল টু 1/3। এই দেখো, এইটা আর এটার গুণফল 0, তাহলে 2 cos x 0 অথবা 1 - 3 sin x ইকুয়াল টু 0, তাহলে এখানে sin x ইজ ইকুয়াল টু 1/3। আচ্ছা, পেলাম। তারপর তুমি দেখো, এইখানে sin x 1/3 হলে সেই ক্ষেত্রে আমাদের cos x এর ভ্যালুটা কত সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে cos স্কোয়ার x মানে আমি জানি 1 - sin স্কোয়ার x, সেখানে আমি 1 - sin x এর জায়গায় 1/3 বসালাম, স্কোয়ার করলাম, আমি cos x এর ভ্যালুটা বের করলাম। আচ্ছা তাসনিম ঈশা, দেখো তো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা তাসনিম ঈশা একটু জানাক, বাকিরাও একটু জানাও যে তোমরা পুরো ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো কিনা। আমরা দেখলাম যে sin x ইজ cos x ইকুয়াল টু 0 হলে, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে cos x ইকুয়াল টু 0 হলে আমরা দেখলাম যে ডাবল ডেরিভেটিভ তোমার গ্রেটার দ্যান 0 হয়, সুতরাং আমরা বলতে পারি cos x ইকুয়াল টু 0 হলে, cos x ইকুয়াল টু 0 হলে তাহলে আমরা বলতে পারি, সুতরাং cos x ইকুয়াল টু 0 হলে ফাংশনটির লঘুমান বিদ্যমান, এবং তুমি আমাকে বলো, এবং লঘুমান ইজ ইকুয়াল টু, এইখানে আমি cos x ইকুয়াল টু 0 বসাবো। তাহলে এইখানে তাহলে তুমি দেখো লঘুমান 1 প্লাস, দেখো তাহলে cos x যদি আমাদের 0 হয়
cos x যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে sin x এর ভ্যালু 1, তাহলে এখানে তুমি বসাবে 1 + 2 × 1 + 3 × 0, দ্যাট ইজ এই হলো তোমার 3। তাহলে আমরা লঘুমান পেলাম 3। বলো মাই বয়, তাহলে লঘুমানটা আমরা বের করলাম 3 পেলাম, লঘুমান আমরা 3 পেলাম। আচ্ছা, এবার আমরা আরেকটা পরীক্ষা করব। তুমি লেখো এইখানে বামে একটু মুছে দেই, বামে একটু মুছে দেই। তুমি এবার লেখো আবার এবার তুমি লেখো তাহলে sin x = 1/3 হলে, sin x = 1/3 হলে, খেয়াল করে দেখো মাই বয়, sin x = 1/3 হলে এবার ডাবল ডেরিভেটিভটা তুমি বসাও, f'(x), ওই দেখো মাই বয় কোথায়, এই যে -2 × 1/3 + 6 × 1/9 -6 দেখো sin x তোমার যখন 1/3 তখন cos² x মানে 8/9, তাহলে এখানে বসাও 6 × 8/9, তাহলে -2/3। এখানে তোমার 3 দিয়ে কাটা গেলে 2/3, আবার এখানে তোমার কত হবে 2, আর এখানে 16/3, তাহলে এটা কাটা, তাহলে -16/3, এইটা হলো তোমার <0। তাহলে মাই বয় আমরা দেখতে পেলাম যে sin x যদি 1/3 হয় তাহলে এখানে ডাবল ডেরিভেটিভ <0 হয়। তাহলে সিদ্ধান্ত হলো sin x = 1/3 হলে ফাংশনটির গুরুমান বিদ্যমান। তাহলে এখন লেখো, সুতরাং sin x = 1/3 হলে ফাংশনটির আমরা এখানে লিখব গুরুমান বিদ্যমান, ফাংশনটির গুরুমান বিদ্যমান। এবং সেই গুরুমানটা বের করার জন্য আমরা কি করব, এই দেখো মাই বয়, এবং গুরুমান এখানে 1 + 2 × 1/3 + 3 × cos² x মানে হলো 8/9, 1 + 2/3 8/3, তাহলে এখানে তোমার হবে হলো কত হবে বলো তো মাই বয়, 8 × 10 = 13/3, এই দেখো 13/3। একটু আমাকে বলো মাই বয় যেটা বুঝতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা, তাহলে এই অঙ্কটা তুলতে আমি কিছু কথা তোমাদের সাথে বলতে চাই। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই হয়তো কম বেশি একটু ইতিমধ্যে জেনে ফেলেছো, কারণ অনেকে আমাকে কনগ্রাচুলেশন জানালে। তো আসলে এটা সত্যি যে এটা আমার সারা জীবনে একটা স্বপ্ন ছিল যে উচ্চশিক্ষা, বিশেষ করে পিএইচডি আমার খুব শখ ছিল। আমি অনেক সময় স্টুডেন্ট লাইফে আমি নামের আগে এরকম ডক্টর লিখতাম, তারপর কোথা দিয়ে সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল, লেখাপড়াগুলো সেরকম ভালো মতো করতে পারিনি, অনেক প্রেশার ছিল। তো আল্লাহ তাআলা এতকাল পরে এখন আমাকে এনিহাউ একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। তো আমি সেই সুযোগটা নিয়েছি। আমি অলরেডি এই শুক্রবার থেকে অনলাইনে ক্লাস শুরু করব। আমার ভিসা সব কিছুই মোটামুটি কমপ্লিট। এখন আমার ফ্যামিলির বাকি যারা আছে আমরা সবাই যাচ্ছি, সপরিবার যাব ইনশাল্লাহ। তো তাদের ভিসাটা হয়ে গেলে আল্লাহর রহমতে আমরা যাব। আর এটা হলো তোমার মালয়েশিয়াতে। এখন এখানে একটা প্রশ্ন হলো যে মালয়েশিয়া কেন, ইউরোপ, আমেরিকা, কানাডা সবাই যেখানে স্বপ্ন দেখে, আমরাও দেখতাম এক সময়। তো তারপরে আসলে অনেকগুলো কারণে মালয়েশিয়াকেই বেছে নিয়েছি। কারণ প্রথমত যে দেশের কাছে, দ্বিতীয়ত কালচার বলো, খাদ্য অভ্যাস বলো, তাদের ওঠা বসা, চালচলন, ধর্মীয় যে ব্যাপারগুলো সব কিছুর সাথে আমাদের অনেক মিল আছে। এবং সবার উপরে বড় কথা হলো আমাদের বেশ কাছে, মোটামুটি একটা সভ্য দেশ, যেখানে লেখাপড়াও বেশ মোটামুটি উন্নত। তো সেজন্য আমরা এটা বেছে নিয়েছি, যেন মন চাইলে একটু দেশের কথা মনে হলে যেন দেশে আসতে পারি আল্লাহর রহমতে। আর এটা হলো আমার ইউনিভার্সিটিটা হলো পুত্রজায়াতে, এটাও আমাদের পছন্দের জায়গা। অন্য জায়গায় আমরা সিলেক্ট করিনি, এই জায়গাটা করেছি কারণ এই জায়গাটা আমাদের বেশ ভালো লাগে। কারণ ঢাকা শহরে যারা থাকবে তাদেরকে ওটা ভালো লাগবে, কারণ খুব নিরিবিলি, খুব মানুষ কম, একটু জনসংখ্যা কম, প্রাকৃতিক পরিবেশ সুন্দর। তো আমি যে ইউনিভার্সিটিতে হয়েছি সেটা হলো নাম হলো ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনাল। এটা
বাংলাদেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি না, তবে ভালো ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা, তো সবচেয়ে ভালো নয়। এটা ভালো, মোটামুটি ভালো। তাছাড়া আমার তো আসলে আমার সাথে তো অনেক কিছু মিলতে হবে, তাই না? সেই জন্য সব কিছু মিলে এটাই নিলাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি কয়েকটা বিষয়ে একটু কথা বলবো। যে আমি তো আল্লাহর রহমতে চলে যাব, কিন্তু সব কিছুই স্বাভাবিকভাবে চলবে, তোমাদের সাথে সব কিছুই স্বাভাবিকভাবে চলবে। তবে হয়তো অফলাইনে আর আমার পড়ানো হবে না। আজকে এই বিষয়গুলো একটু একটু ক্লিয়ার করে দিই। অফলাইনে আর পড়া হবে না, তবে অনলাইনে আমি চালিয়ে যাব, সবসময় চলবে ইনশাল্লাহ। যতদিন বেঁচে থাকবো অনলাইনে পড়া চলবে। তোমাদের পরে যারা আসবে তারাও চলবে, তাদেরকেও তোমরা বলবে। তবে বলার সময় এটা অবশ্যই বলে দেবে যে আমি অনলাইনে শুধু পড়াবো। আর এই অনলাইনটাকে আমরা আকর্ষণীয় করার জন্য আর কি কি করতে পারি সেটা আমরা গবেষণা করে দেখব। আরেকটা বিষয় হলো যে আমি জুমেই ক্লাস নেব ইনশাল্লাহ। তো জুমটা একটু পেইড ভার্সন আজকে আমি কিনবো, তারপর একটু প্রস্তুতি আছে। আপাতত তোমরা 2-4টা ক্লাস ফেসবুক লাইভেই করো। আমি খুব শীঘ্রই জুমে একেবারে পাকাপোক্তভাবেই চলে যাচ্ছি। আর যারা জুম পছন্দ করো না ওই রেকর্ডিং অপশনের জন্য, তাদের জন্য বলছি যে রেকর্ডিং থাকবে। আমি ওই ক্লাসটা গ্রুপে আবার রেকর্ডিং ক্লাস দিয়ে দেব, কাজেই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা পরীক্ষা পদ্ধতিগুলোকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করব, যেন খুব লাইভ মনে হয় তোমাদের কাছে। আর একটা বিষয় হলো, আল্লাহর রহমতে আমি যখন মালয়েশিয়াতে যাব সেখানে নেটওয়ার্ক খুবই স্ট্রং। সেখান থেকে যখন জুমে ক্লাস নেব তোমরা করেও আনন্দ পাবে, কারণ হোস্ট যখন স্ট্রং নেটওয়ার্কে থাকে তখন গেস্ট একটু দুর্বল নেটওয়ার্কে থাকলেও খুব বেশি প্রবলেম হয় না। তোমরা জানো বোধহয় ব্যাপারটা। আর একটা বিষয় হলো যে তাহলে আমি এটা খোলাসা করলাম যে আমি আর অফলাইনে যাচ্ছি না মাই বয়। তুমি স্বাধীন, তুমি মুক্ত, তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তুমি যে কোনো দিকে যেতে পারবে। তবে আমরা খুব খুশি হব যদি থাকো আর কি। আচ্ছা, আর এটা আরেকটা বিষয় হলো যে আগে নটরডেম কলেজ স্টুডেন্ট পড়াতাম না আমি এথিক্যাল কারণে। তো এখন তো আর সেই এথিক্সের ব্যারিয়ারটা থাকলো না, কাজে তারা চাইলেও পড়তে পারবে। তবে তোমাদের ব্যাচে তাদেরকে এখন আর আমি নেব না, তাদেরকে আলাদা ব্যাচ তৈরি করতে হবে, কারণ তোমরা বেশ এগিয়ে আছো, ওরা হলো পিছিয়ে আছে। এটা একটা বিষয়। তাহলে মাই বয়, আমি মোটামুটি বললাম, খোলাসা করলাম যে তোমাদের আমি পড়াবো কিন্তু অনলাইনে। আর দেশে মনির ভাই থাকবে আল্লাহর রহমতে। মনির ভাই যখন চাকরি হবে হয়তো অন্য কেউ থাকবে, সেটা আমি তোমাদের ক্লাসে বলে দেব, অথবা তোমাদের মেসেঞ্জারে আমি এটা বলে দেব, পোস্ট করে দেব। সব কিছু আগের মতো থাকবে, লেনদেন, পেমেন্ট করার সিস্টেম সব কিছুই আগের মতো থাকবে। মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবে, তাকে তোমরা কোঅপারেট করবে, তাকে ভুল বোঝা যাবে না। সে খুবই পলাইট এবং খুবই এফিশিয়েন্ট, এটা ভুল করলে চলবে না। তোমাদের বরং কিছু ক্ষেত্রে একটু ফ্র্যাঙ্ক হতে হবে, তোমার প্রবলেমগুলোকে খোলাখুলি বলতে হবে এবং পিতামাতার সাহায্যে বলতে হবে। তোমরা অনেক সময় বললে আমরা অনেক কিছুই, আমাদের অনেক তিক্ত কিছু অভিজ্ঞতা আছে যে আমরা সেজন্য একটু পিতামাতাকে জানাতে চাই সব কিছু, যে তারা জানো নো প্রবলেম, আমরা সব রকম সাহায্য তোমাদের করব, কিন্তু এখানে পিতামাতা প্যারেন্টস ইনভলভ থাকতে হবে। তাদেরকে বাদ দিয়ে শুধু তোমার সাথে সব কিছু যোগাযোগ করে তোমাকে আমি সব কিছুই আমি সেই ফ্যাসিলিটিগুলো দিতে পারি না। এটা কিছু আমাদের প্রতি পরবর্তীকালে অব্লিগেশন আছে এবং আমাদের খুব খুব খুবই তিক্ত অভিজ্ঞতা আছে আমাদের এরকম, যে এটা ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে। এটা তোমাদের কোঅপারেট করতে হবে এবং আমাদের রুলস রেগুলেশনগুলো মানতে হবে মাই বয়। অন টাইমে আমরা যেভাবে বলবো সেভাবে তোমরা কথাগুলো শুনবে। প্রবলেম থাকতে পারে, সেটা সুন্দর করে এই ব্যাপারগুলো একটু প্যারেন্টসের মাধ্যমে সুন্দর করে এটা সমাধান করতে হবে। তো তাহলে ওই কথাই যে সব কিছু আগের মতো চলবে, শুধু আমার আর কখনো অফলাইনে হয়তো বা পড়ানো হবে না। আর সবার কাছে দোয়া চাই। আমি একটু বেশ অড টাইমে আবার লেখাপড়া শুরু করলাম, এটা আমার জন্য খুবই কঠিন একটা ব্যাপার, কঠিন লাগছে। তো সবাই দোয়া করো যেন আমি সহজভাবে সম্মানের সাথে কাজটা শেষ করতে পারি, না হলে তো তোমারও খারাপ লাগবে। আর একটা বিষয় হলো যে আমি যদি লেখাপড়া এরকম করতে যাই, তোমরাও কিছু না কিছু উপকৃত হবে, আরও বেশি এক্সপিরিয়েন্সড গাইডলাইন পাবে। আর আমার একটা চ্যানেল আছে লজিক্যাল বিলিফ, তোমরা অনেকেই জানো লজিক্যাল বিলিফ, সেটাতে তোমরা একটু চোখ রাখতে পারো। ওইখানে আমরা নিয়মিতভাবে এখন থেকে ক্লাস দেব ম্যাথমেটিক্সের বিভিন্ন টপিকের উপরে, তবে সিলেবাস ভিত্তিক নয়, তবে প্যারালেল বা সাপ্লিমেন্টারি টপিকের উপরে। সেখানে আমরা আরও কিছু জিনিস দেব যেটা তোমার ভালো লাগতে পারে, কাজে তুমি এটা চোখ রেখো। লজিক্যাল বিলিফ, ওকে। তো এবার তোমাদের কোশ্চেনগুলো একটু দেখি। আজকে একটু তোমাদের সাথে একটু দু একটা কথা বলবো আমরা। হ্যাঁ, তোমাদের একটু প্রশ্নগুলো দেখে দেখে আমি একটু উত্তর দেই। বুঝতে পেরেছি স্যার। কস স্কোয়ার এক্স তাইলে 8/9 এর স্কোয়ার হবে না? কস স্কোয়ার এক্সের ভ্যালুটা সরাসরি বসিয়ে দিয়েছি যে
পুত্র যে ওয়ান্স জোস স্যার, হ্যাঁ আসলে জোস, অনেক জোস। হ্যাঁ স্যার, আপনার পিএইচডি এর কোর্স কতদিন এর? মিনিমাম 4 বছর আর ম্যাক্সিমাম 7 বছরের মধ্যে শেষ করতে হবে। স্যার তাহলে দেখা হবে না সামনাসামনি, এটাও বলে রাখি। তুমি মালয়েশিয়া যখন বেড়াতে যাবে, একদিন তুমি পুত্রজায়াতে বেড়াতে যাবে, তখন দেখা যাবে হঠাৎ করে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, তুমি আমাকে চিনবে, আমি তোমাকে চিনবো না, তখন তুমি পরিচয় দেবে, স্যার ওয়ান্স এ আপন এ টাইম আমি ম্যাকলোরিনে আপনার কাছে পড়তাম, কত মজা হবে তখন, তুমি ভাবতে পারো? আচ্ছা স্যার, আমরা আপনার সাথে দেখা করতে চাই। এখন বর্তমান অবস্থা তো খারাপ, তো না হলে একটা ব্যবস্থা করতাম, কিন্তু এখন আর এই ব্যাপারটা সম্ভব হচ্ছে না আপাতত। তবে আমি খুব ঘন ঘন ইনশাল্লাহ দেশের সাথে চেষ্টা করব, আর তোমাদের সাথে যোগাযোগ থাকবেই, তখন না হয় কোনোভাবে দেখা করা যেতে পারে। স্যার কয় বছরের জন্য যাবেন? মিনিমাম 4 বছর, ম্যাক্সিমাম 7 বছর। স্যার দেশে আসলে একদিন হলেও আমাদের সাথে দেখা কইরেন। হ্যাঁ ওই তো বললাম, অবস্থা ভালো হোক, আল্লাহ ভালো করুক সবার। স্যার দেশের বাইরে যাওয়ার আগে একবার আমাদের সাথে দেখা করেন প্লিজ। ওই তো মাই ভাই, আপাতত তো খুব খারাপ সময়, তো কিন্তু পরবর্তীতে দেখা হতে পারে ইনশাল্লাহ। আমরা মালয়েশিয়ার টিচার এর কাছে পড়বো। ইনশাল্লাহ স্যার। ওকে, ফি আমানিল্লাহ। স্যার আপনার অভিজ্ঞতা শেয়ার করেন। হ্যাঁ আমি অভিজ্ঞতা শেয়ার করব। আমি সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে গেলে ভিডিও করে তোমাদের দেখাবো, বর্ণনা দেব। আমি বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন বিখ্যাত স্কুল কলেজগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো মালয়েশিয়ার। ওকে আচ্ছা। আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি আসছেন? আপনি কি আসবেন এখন? ও আপনি আসেন, আমি পড়াচ্ছি, অসুবিধা নেই, সাদা বাসে। হ্যাঁ ওকে, ঠিক আছে। আসেন হুজুর, উপরে আসেন, আমি এই যে বলে দিচ্ছি। না আপনি আসেন, উপরে আসেন, উপরে আসেন। আমি আমি হয়তো দেখা করতে পারছি না, আপনি আসেন। হ্যাঁ ওকে ওকে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সাবস্ক্রাইব স্যার। স্যার তাহলে আমাদের চিটাগাং এর মতো মালয়েশিয়ায় ঘুরিয়ে দেখাবেন কিন্তু। হ্যাঁ চিটাগাংয়ের মতো আরও সুন্দর করে দেখাবো, মাঝে মাঝে তোমাদেরকে সুন্দর খোলা জায়গায় নিয়ে একদম এরকম দেখাবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, একটা মিনিট মাই বয়। ক্যালেন্ডার দিয়ে দেবে আর কি, একটু কষ্ট করে। ওকে মাই ডি স্টুডেন্টস। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা আবার একটু পরে ফিরে আসি। তাহলে আশা করি তোমাদেরকে আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি মাই বয়। তাহলে এই হলো কথা। আমি তবুও তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার কাছে পড়তেই হবে এমন কোনো কথা নেই মাই বয়। যদি তুমি এর চেয়ে বেটার কোনো অপশন পাও, যদি তুমি দেখো যে অফলাইনে সারা পড়ানো শুরু করেছে এবং তারা আমার চেয়ে ভালো করে পড়াচ্ছেন, তুমি অবশ্যই তুমি সেখানে গিয়েও তোমার কোনো ক্ষতি যেন না হয়। ঠিক আছে? আচ্ছা। আর আমি খুব শীঘ্রই তোমাদেরকে জুমে পড়ানো শুরু করব। যারা এই সময়টা অন্য কোনো কাজ থাকে বা রেকর্ডিং ক্লাস দেখো, তখনও তারা সেটা সুবিধাটা পাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আইডিয়া সম্পর্কে ধারণা দিলাম। আচ্ছা আচ্ছা, আর আমার এর পরেও যথারীতি আমরা ফার্স্ট ইয়ারকে ভর্তি করব। তোমাদের পরিচিত ভাই বোন আত্মীয় স্বজন যারাই থাকবে, শুধু একটা কথা স্পষ্ট করে বলে দিও যেন ভুল বোঝার সৃষ্টি না হয়। বলবে যে স্যার কিন্তু কখনোই কিন্তু অফলাইনে পড়াবেন না, কিন্তু অনলাইনে চালাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার আমি তোমাদেরকে একটা সুন্দর আরেকটা প্রবলেম করে দেব। সেটা হলো তোমার নাম্বার 7, প্রবলেম নাম্বার 7। এই হলো এফ অফ এক্স
এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5 এক্স কিউব মাইনাস 1। ফাংশনটির লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান নির্ণয় করো। ফাংশনটির লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান নির্ণয় করো। তাহলে তুমি প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করো এ প্রাইম এক্স, এখানে হবে 5 এক্স টু দি পাওয়ার 4 20 এক্স কিউব প্লাস 15 এক্স স্কোয়ার, এটা তোমার 0 হয়ে যাবে। এরপর সে যথারীতি যে ফাংশনটির লঘুমান বা গুরু মানের জন্য ফাংশনটির লঘু বা গুরু মানের জন্য এ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তাহলে এ প্রাইম এক্স মানে হলো 5 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 20 এক্স কিউব প্লাস 15 এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে তুমি এখান থেকে 5 এক্স স্কোয়ার কমন নাও, 5 এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইকুয়াল টু 0 হবে, অথবা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তুমি এখানে দেখো মাই বয়, যদি এক্স এর ভ্যালু আমরা 0 এই 1 বসাতে এটা 0 হবে। তাহলে এক্স মাইনাস 1 একটা উৎপাদক, তাহলে এখানে গুণ করো এক্স কিউব দিয়ে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব, আবার এখানে এক্স মাইনাস 1, তাহলে আমি এখানে গুণ করবো এক্স স্কোয়ার দিয়ে, তাহলে এখানে হবে প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, আবার এক্স মাইনাস 1, তাহলে এখানে প্লাস এক্স দিয়ে গুণ করলে এ হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স। তারপরে আবার দেখো এক্স মাইনাস 1 আমাকে এখানে মেলাতে হবে, তাহলে মাইনাস 3 দিয়ে গুণ করবো, মাইনাস 3x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে তুমি পাবে হলো এক্স মাইনাস 1 ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে মাই বয় এখানে তুমি দেখো, তাহলে এবার লেখো তুমি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 অর এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু 0 পেলাম, আর এখান থেকে এক্স এর ভ্যালু আমরা পেলাম হলো 1। এখন এটা নিয়ে আবার কাজ শুরু করব। এই দেখো, এটাকে নিয়ে আবার কাজ শুরু করব। তাহলে একটু দেখো এক্স এর মান 1 বসালে আবার কি হবে, একটা উৎপাদক হবে। খেয়াল করে দেখো মাই বয়, আবার একটা উৎপাদক পাওয়া যাবে। তাহলে এইখানে তুমি লিখবে হলো এক্স মাইনাস 1, আর এইখানে হলো এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস 2x প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x এক্স মাইনাস 1, এখানে তুমি লিখবে প্লাস 3x মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, ঠিক আছে মাই বয়, তাহলে একটু আমার উপরে একটু মুছতে হবে, যে একটু আমাকে জানাও যে এই ক্যালকুলেশন অবশ্যই বুঝতে পেরেছো। তারপরে একটু আমাকে বলো, আমি একটু অপেক্ষা করছি। বলো মাই স্টুডেন্টস। হ্যাঁ, আমাকে একটু মুছতে হবে, অথবা আমি এক কাজ করি, এটা একটু উপরে লিখি, এইখান থেকে আমি একটু উপরে লিখি। হ্যাঁ, এই যে এইখান থেকে উপরে, এই দেখো মাই স্টুডেন্টস উপরে, তাহলে এটা হবে তোমার এক্স মাইনাস 1, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। অতএব এখানে আবার এক্স ইজ 1 আর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমার কোথায় যেন একটু মনে হচ্ছে যে ভুল টুল হলো কি না, আমি একটু দেখে নিই তো। 7 নম্বর এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5x টু দি পাওয়ার 4, না ঠিকই আছে। আচ্ছা, তাহলে এখানে এক্স এর মান আমরা কি করে বের করব?
আচ্ছা, সেই শ্রীধর আচার্যের সূত্রে অ্যাপ্লাই করি, -2 প্লাস মাইনাস রুট ওভার 4 - 4 ইন্টু 1 ইন্টু 3। এ তো ঘটনা কেমন হয়ে গেল দেখি তো, কোনো ভুল টুল হলো কি না। 5x⁴ 20x³ 15x²। আচ্ছা, তাহলে এখানে 5x² কমন নিলে এই তো ভুল হয়ে গেছে। এই দেখো মাই বয়, এখানে ভুল হয়ে গেছে। দেখছো কত বড় ভুল। ইস, দেখো তো, আমি খুব দুঃখিত মাই বয়। হ্যাঁ, এই তো তোমরা তো অনেকক্ষণ ধরে বলতেছো আমাকে, কিন্তু আমি এক ফোনে, দ্যাটস ভাই জুম, অবশ্যই এই জন্যই জুম। ঠিক বলেছো, কারণ আমার একটা ফোনে কেন যেন মেসেজ উঠতেছে না। আরেকটাতে এবার তো দেখলাম একটু পরে, হ্যাঁ এই দেখো এই কারণে জুমটা ভালো আসলে, সাথে সাথে প্রবলেম বলা যায়, আবার দুটো প্রবলেমও আছে, তো আমি ঠিক করে দিই। এই দেখো, বেকার খাটলাম এতক্ষণ ধরে, পুরাটাই বেকার। আচ্ছা ঠিক আছে মাই বয়, আর 2-1টা ক্লাস কষ্ট করো, আমি খুব শীঘ্রই জুমে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে তুমি পাবে x = 0 অথবা x² - 4x + 3 = 0। তাহলে এখানে হবে x² - 3x - x + 3 = 0। তাহলে x কমন নিলে x - 3 - 1 কমন নিলে x - 3 = 0, or x - 1 into x - 3 = 0। x এর ভ্যালু 1, 3। তাহলে সুতরাং আমরা এখান থেকে পেলাম x এর ভ্যালু 0, 1, 3। ওকে ওকে মাই স্টুডেন্টস, হ্যাঁ থ্যাংক ইউ। নো, এবার ঠিক করে দিয়েছি। তাহলে এইবার আমরা ওই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে লেখো f'(x) 4×5 20x³ - 60x² + 30x। ওকে, +30x। আচ্ছা, এখন তুমি x এর ভ্যালুটা বসাও। x = 0 হলে f'(0), দেখো এটা 0 0 0 সব মিলে 0। তাহলে এটা কিন্তু একটা বড় ব্যাপার। তুমি খেয়াল করে দেখো যে এই অঙ্কটা করানোর পেছনে উদ্দেশ্য হলো যে আমরা জানি যে ডাবল ডেরিভেটিভ যদি >0 হয় তাহলে সেখানে লঘুমান থাকে, ডাবল ডেরিভেটিভ যদি <0 হয় তাহলে সেখানে গুরুমান থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো ডাবল ডেরিভেটিভ যদি =0 হয়ে যায় তাহলে সেখানে কি থাকবে। এটা আমরা আপাতত বলবো যে তাহলে এই বিন্দুতে লঘুমান বা গুরুমান কোনোটাই নাই। আপাতত আমরা বলবো যে তাহলে এই দেখো, তাহলে আমরা লিখবো যে সুতরাং x = 0 এ ফাংশনটির লঘু বা গুরু মান নাই। খেয়াল করো মাই বয়। তাহলে আমি আবারও বলি যে এ বিষয়ে তোমরা বড় হয়ে আরও ডিটেল জানবে, যে এখানে জানবে যে বিন্দুতে ডাবল ডেরিভেটিভ =0 হয় সেই বিন্দুকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটা তুমি বড় হয়ে জানবে। আমরা এ বিষয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না, আমরা শুধু এখন বলবো যে ওই বিন্দুতে তাহলে ফাংশনটির লঘুমান বা গুরুমান কোনোটাই নাই। ঠিক আছে, যদি তোমার ডাবল ডেরিভেটিভ 0 হয়ে যায় একথার মানে তুমি ইন্টারমিডিয়েটে এটাই বুঝবে যে এই বিন্দুতে ফাংশনটির লঘুমান বা গুরুমান কোনোটাই নাই। এই বিন্দুতে আসলে ফাংশনটা তার জীবনের মোচড় নেয় একটা, কেমন যেমন মনে করো, আমি একটু তোমাকে দেখাই। মনে করো একটা ফাংশন এই যে মনে করো এই পর্যন্ত হলো তার ভ্যালু হলো কমে, তারপরে একটু অংশ মনে করো স্থির থাকে, তারপরে আবার মনে করো বাড়তে শুরু করে। ওই যে আমি যে তোমাদের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম ঢালের মানটা কমতে আবার বাড়তে শুরু করে। কিন্তু কিছু অংশ গ্রাফের উপর থাকে, একটা বা দুইটা পয়েন্ট থাকে যেখানে ফাংশনের ঢালের মানটা বাড়েও না কমেও না, স্থির থাকে। সেই বিন্দুটাই হলো এই বিন্দু যেখানে ডাবল ডেরিভেটিভ =0 হয়েছে, অর্থাৎ ঢালের পরিবর্তনের হার 0, অর্থাৎ ঢালের কোনো পরিবর্তন হয়নি। এটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। আমি একটু হালকা একটু আইডিয়া দিলাম, বড় হয়ে তুমি এ বিষয়ে জানবে। আচ্ছা ঠিক আছে মাই বয়,
ঠিক আছে, তাহলে আমরা আপাতত জানবো ডাবল ডেরিভেটিভ যদি কোথাও তোমার ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বুঝবো যে সেইখানে লঘুমান বা গুরুমান কোনোটাই নাই। আচ্ছা, গেল তাহলে, এইটা হয়ে গেল। এখন এইবার কোথায় মুছবো আমি? এইবার তুমি লেখো এক্স ইজ ইকাল টু 1 হলে, মাই বয়, এক্স ইজ ইকাল টু 1 হলে ডাবল ডেরিভেটিভের মান কত হবে? এফ ডাবল প্রাইম 1, এটা হবে 20 মাইনাস 60 প্লাস 30, তাহলে এই হলো -10 লেস দেন 0। তুমি লেখো সুতরাং এক্স ইজ ইকাল টু 1 হলে ফাংশনটির গুরুমান বিদ্যমান এবং গুরুমান ইজ ইকাল টু, এইখানে তুমি বসিয়ে দাও, এক্স থেকে 1 বসাও, তাহলে 1 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 1। এই দেখো মাই বয়, গুরুমান হলো তোমার 0। এবার আবার একটু মুছে ফেলি। এবার এক্স ইজ ইকাল টু 3 হলে ডাবল ডেরিভেটিভের মান তোমার কত হবে? এলো 20 ইন্টু 27, 60 ইন্টু 9 প্লাস 30 ইন্টু 3। তাহলে এটা আমাকে বলো তো মাই বয়, 540, 6 নং 54, 540, 3 20 3 9। দেখো মাই বয়, ভুল না করে থাকলে 90 গ্রেটার দেন 0। তাহলে আমরা লিখব সুতরাং এক্স ইজ ইকাল টু 3a ফাংশনটির লঘুমান বিদ্যমান। তাহলে এবং তুমি লেখো লঘুমান এই হলো এফ অফ 3, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4, 5 ইন্টু 3 কিউব মাইনাস 1। তাহলে বলো তো মাই বয়, এই লঘুমানটা কত হবে একটু আমাকে বলো। স্যার, গুরুমান 0 বলতে কি বোঝায় একটু বলবেন, মানে গ্রাফ এর মাধ্যমে? আচ্ছা ঠিক আছে, দেখাবো তোমাকে, কোনো সমস্যা নাই। তাহলে এইখানে তুমি দেখো আমাদের লঘুমানটা কত পেলাম। লঘুমানটা হলো 7 নম্বরে, লঘুমানটা হলো -28। এই দেখো, এটা ক্যালকুলেশন করলে -28। এখন তুমি বলো এনকেস তাসিন, এই দেখো 0 বড় নাকি -28 বড়? তুমি বলো। 0 চেয়ে 28, -28 কিন্তু ছোট, তাহলে গুরু মানটা হলো 0 আর লঘু মানটা হলো -28। তারপর তোমাকে আমি ছবি দিয়ে দেখাই। ওয়েট, না -163 হবে না, -28 হবে মাই বয়। 7 নম্বর -28 হবে। দেখো ক্যালকুলেশন ভালো করে দেখো, আমি এটা ছবিটা দেখাই তোমাদেরকে। এখানে হলো x টু দি পাওয়ার 5 মাইনাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউব মাইনাস 1। ওকে, এই দেখো তোমাকে আমি ছবিটা দেখাই, সবাই একটু দেখো। এই দেখো ছবিটা দেখো, খেয়াল করো মাই বয়, আমি এখানে ম্যাক্সিমাম মান পেলাম কততে বলো তো? এক্স ইকুয়াল টু 1 হলে ম্যাক্সিমাম মানটা পেলাম। তুমি খেয়াল করো, এক্সের মান 1 হলে ম্যাক্সিমাম ভ্যালু কত? 0। এই দেখো গ্রাফের এই পয়েন্টটা দেখো মাই বয়, এই দেখো মাইনাস, আচ্ছা হ্যাঁ প্রাচী দাস, তুমি আগে একটু দেখে নাও আগে। এই দেখো গ্রাফটা হবে এরকম। এই দেখো মাই বয়, এক্স মান 3 হলে মিনিমাম ভ্যালু পেলাম, এই যে এইটা হচ্ছে তোমার মিনিমাম ভ্যালু, এই যে এটা হলো -28। ঠিক আছে, আশা করি তুমি গ্রাফটা দেখে বুঝতে পারবে। ওকে, আশা করি হলো ভালোই। আচ্ছা, না -163 কেমন করে হয়? বইতে তো
28 দেওয়া আছে, আমি জানি না কোনটা সঠিক। আমি বই থেকে উত্তর লিখছি মাই বয়, একটু দেখো তো, আমি বই থেকে উত্তরটা লিখে দিয়েছি। আসলে কত হবে? ভালো করে দেখো তো মাই বয় আসলে রেজাল্টে কত হয়। বই থেকে আমি দেখে লিখেছি, আমি ক্যালকুলেশন করি নাই। আচ্ছা ঠিক আছে, 9.9 ওয়ান নাম্বার তুমি দেখো মাই বয়, এখানে 1-2 এবং আরেকটা অঙ্ক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে একটু আমার কথাটা মন দিয়ে শোনো, যে 1-2 এবং আরেকটা অঙ্ক হলো, তুমি দেখো, হ্যাঁ 1-2 নম্বর অঙ্কটা, এই যে মনে করো কোন ব্যবধিতে, তোমরা এই অঙ্কটা একটু গোল দাগ দিয়ে রাখো। আমি যখন তোমাদের ফাংশন পড়াবো, যখন আমি তোমাদের ব্যবধি পড়াবো, এই অঙ্কটা তোমরা একটু ফাংশনের পরে করে নিও। একটু মনে রাখো প্রাচী দাস, এখন পড়ালে তুমি বুঝতে পারবে না তা না, কিন্তু অনেক জটিল লাগবে, মানে সহজ জিনিসটাকে তোমার কঠিন লাগবে। ওই উদাহরণ 1ও তাই, ওই উদাহরণ 1 এবং 1-2 একটু মন দিয়ে শোনো আমার কথা। তোমরা একটু লিখে রাখো, পাশে ব্র্যাকেটে লিখে রাখো যে, হ্যাঁ একটা প্রবলেম হবে, ঠিকই আছে। 11 নম্বরটা, দাঁড়ো, প্রাচী দাস বলছে 9.9-এর 11 নম্বর ম্যাথটা করে দিয়েন, ওইটা হোমওয়ার্ক ছিল। আর আচ্ছা 11 নম্বর করে দেবো। আর উদাহরণ 1 শোনো, উদাহরণ 1 আর 1-2 এগুলো তোমরা একটু লিখে রাখো, ফাংশনের পরে লিখে রাখো, ফাংশনের পরে আমি এই দুটো অঙ্ক করে দেবো। আমি 11 নম্বর করে দিচ্ছি, 11 নম্বর করে দিচ্ছি, ঠিক আছে? মানে যেটা আমরা খুব সহজেই করতে পারবো, সেটা এখন জটিল করে করার কোনো মানে নেই। একটু একটু লিখে রাখো তোমার কাছে। আচ্ছা, তাহলে এবার 11 নম্বরটা একটু করে দিই, আর শেষের দিকে অঙ্কগুলো করে দিয়ে আমরা ক্লাস শেষ করব আজকে। আগামী ক্লাসটা কি করব সেটা আমি তোমাদেরকে যেটা বলবো সেটাই তোমরা করবে, কারণ তোমাদেরকে সুযোগ দিলে তোমরা এক একজন এক এক দিকে চলে যাও, তখন বন্ধুদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। কাজে স্যার করাচ্ছেন, এটা মেনে নিতে সুবিধা হবে তোমাদের। দেখা যাক কী করানো যায়। তাহলে 11 নাম্বার প্রবলেম। এবার 11 নাম্বার এই হলো, এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10 এর লঘুমান ও গুরুমান নির্ণয় করো। লঘুমান ও গুরুমান নির্ণয় করো। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এখন এটাকে প্রথমে এ প্রাইম এক্স 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, তারপর সে একই কথা, ফাংশনটির লঘুমান বা গুরু মানের জন্য, ফাংশনটির লঘুমান বা গুরু মানের জন্য এ প্রাইম এক্স ইকুয়াল টু 0, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, 3x x মাইনাস 1 মাইনাস 1 x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু 1, x এর ভ্যালু 1/3, বাস। এটাকে তুমি আবারও ডিফারেন্সিয়েশন করো, এফ ডাবল প্রাইম এক্স, তাহলে এখানে হবে 6x মাইনাস 4। এখন তুমি লেখো x ইজ ইকাল টু 1 হলে এফ ডাবল প্রাইম 1, 6 মাইনাস 4 মানে 2 গ্রেটার দেন 0। অতএব x ইজ ইকাল টু 1a ফাংশনটির লঘুমান বিদ্যমান এবং লঘুমান এই দেখো মাই এখানে 1 বসাও, তাহলে 1 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 10, তাহলে এখানে হবে তোমার মাইনাস 10। আবার তুমি লেখো x ইজ ইকাল টু 1/3 হলে, 5 নাম্বারটা দেখতেছি, দাঁড়াও রেদওয়ান নূর দেখে বলি 5 নাম্বারটা কি প্রবলেম। x ইজ ইকাল টু 1/3 হলে f ডাবল প্রাইম 1/3, f ডাবল প্রাইম 1/3, তাহলে 6 ইন্টু 1/3 মাইনাস 4,
তাহলে এখানে হবে 2 - 4 - 2 <0। অতএব তুমি লিখবে এক্স ইজ ইকুয়াল টু 1/3a ফাংশনটির গুরুমান বিদ্যমান। গুরুমান বিদ্যমান, ঠিক আছে, গুরুমান বিদ্যমান। এবং গুরুমান, এই দেখো মাই বয়, এবং গুরুমান এখানে হলো 1/3 হোল কিউব -2 ইন্টু 1/3 হোল স্কোয়ার প্লাস 1/3 -10। তাহলে এখানে হবে -1/27 2/9 প্লাস 1/3 -10। ওকে, ঠিক আছে মাই স্টুডেন্টস। তাহলে এখানে তুমি পাবে হলো 11-এর গুরুমান। গুরুমান হলো তোমার -266/27। এই দেখো, এইখানে লসাগু হলো তোমার 27, এই হলো 1, এখানে 6, এই হলো +9 -270। তাহলে 270 আর 270, তাহলে -266 এই হলো 27। আচ্ছা, এবার আমি একটু 5 নম্বর অঙ্ক করে দেখি। হ্যাঁ, 5 নম্বরটাও মাই বয়, 5 নম্বরটাও তুমি এটা করবে, 5 নম্বরটাও তুমি করতে পারবে। তবে আমি একটু বলে রাখি, 5 নম্বর অঙ্কটা -1,2 ব্যবধিতে এত এর সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করো, আসলে এটা তুমি এখনই করতে পারবে। কেন আমি একটু বলি তোমাকে, একটু আমার কথাটা মন দিয়ে শোনো। 5 নম্বর অঙ্কটা তুমি এখনই করতে পারবে, কেন করতে পারবে সেই কথাটা আমি একটু বলি। তুমি এই 5 নম্বর অঙ্কে যে তুমি ক্রিটিক্যাল পয়েন্টস বের করবে, খেয়াল করে দেখো মাই বয়, এই ক্রিটিক্যাল পয়েন্টসগুলো তুমি দেখবে -1 থেকে 2 এই ব্যবধির মধ্যেই থাকবে। তো কাজেই তাদের কথা তুমি মেনে নিলে যে -1 থেকে 2 ব্যবধির মধ্যে তোমাকে লঘুমান গুরুমান বের করতে বলছে এবং তুমি তাই বের করবে। ওই কথাটা এমনি একটু এক্সট্রা দিয়ে দিয়েছে, এটার জন্য তোমাকে ফাংশনের জন্য অপেক্ষা করতে হবে না। তবে ওই জিনিসটা বোঝার জন্য ফাংশনটা তোমার কাজে লাগবে, ব্যবধি জিনিসটা বোঝার জন্য। এবং তুমি যে ক্রিটিক্যাল পয়েন্টস বের করবে সেটা যে -1 থেকে 2 এই ব্যবধির মধ্যে আছে, এটুকু বোঝার জন্য তোমার ফাংশনটা জানার দরকার। তখন তুমি জেনে বুঝে করলে তোমার ভালো লাগবে আর কি। তো মাই বয়, একটু আমাকে বলো যে তুমি বুঝতে পেরেছো কিনা, একটু সব কিছু বোঝা গেল কিনা। স্যার, আপনার বইয়ের একটা ছবি তুলে গ্রুপ এ দিয়েন, আমরা বইয়ের সাথে ম্যাথগুলো মিলছে না। হ্যাঁ, আমারটা লেটেস্ট, তোমারটা হয়তো বা একটু আগের ভার্সন। তাহলে আমি একটা ছবি তুলে দেব নে। আচ্ছা, ঠিক আছে। ওকে মাই স্টুডেন্টস, এইবার আমি তোমাকে দেখাবো যে এই লঘুমান গুরুমান ব্যাপারটা বাস্তব জীবনে তোমার কোথায় কোথায় কাজে লাগে সেটা আমি তোমাকে একটু দেখাবো। আচ্ছা, ঠিক আছে। দেখো, 17 এবং 18 নাম্বার দুটো প্রবলেম। 17 এবং 18 নম্বর দুটো প্রবলেম, আমি তোমাকে 18 নম্বরটা করে দিই, একটু প্রথমে পড়ে শোনাই। একটি খামারের মোট ব্যয় ফাংশন এত। একটি খামারের মোট ব্যয় ফাংশন c = x³/3 - 3x² + 12x যখন x উৎপাদিত এককের সংখ্যা নির্দেশ করে। যখন x উৎপাদিত এককের সংখ্যা নির্দেশ করে, i ফাংশন r = 12x - x² হলে সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো। সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এইবার 18 নাম্বার প্রবলেম, ব্যয় ফাংশন, ব্যয় ফাংশন c = x³/3 - 3x² + 12x i ফাংশন
আর ইজ ইকাল টু 12x মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এইবার তুমি দেখো, যখন এক্স উৎপাদিত এককে সংখ্যা নির্দেশ করে, একটি খামারের মোট ব্যয় ফাংশন এত, আয় ফাংশন এত, যখন এক্স উৎপাদিত এককের সংখ্যা নির্দেশ করে আয় ফাংশন এত হলে সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো। আচ্ছা, এখানে আমি একটা বড় প্রশ্ন পেয়েছি। স্যার, আপনি লাস্ট ক্লাসে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন নিয়ে বলেছিলেন, এই থিওরি অনুযায়ী কোনো ম্যাথ কি আছে? হ্যাঁ, ওই যে তুমি যেটা বলছিলে, ওই যে উদাহরণ এক এবং 1-2, ওইটাই তোমার ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন। তো ওইটা আমার মনে হয় একটা ফাংশনের সাথে করলে ভালো হবে। আছে, ওটার সাথে আছে। আমি ওদিন হয়তো শুরু করেছিলাম, হয়তো করেও ফেলতাম, কিন্তু এখন মনে হচ্ছে যে থাক, একটু পরেই করো, ফাংশনের সাথে করো। আচ্ছা, তাহলে দেখো, এখন আমাদের বলা হয়েছে যে সর্বোচ্চ উৎপাদন এক্স এর মান বের করতে হবে। এখন তুমি দেখো যে ব্যবসায় তুমি নিশ্চয়ই জানো যে উৎপাদনের সাথে কিন্তু প্রফিটের একটা সম্পর্ক আছে। যদি উৎপাদন সর্বোচ্চ হয় তাহলে প্রফিটটাও কিন্তু সর্বোচ্চ হবে। তাহলে এখানে এটা আয়, এটা হলো ব্যয়। আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাওয়া যাবে বলো তো? প্রফিট, মূলধন। তাহলে আমরা লিখব মূলধন, মুনাফা ফাংশন, মুনাফা ফাংশন, এটা হলো প্রফিট, এটা হলো তোমার আর মাইনাস সি। তাহলে 12x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস 3x স্কোয়ার মাইনাস 12x কাটা যাবে, এইখানে হবে তোমার 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3। এখন এই প্রফিটটার ম্যাক্সিমাম হবার সাথে কিন্তু উৎপাদন ম্যাক্সিমাম হবার একটা সম্পর্ক আছে। তাহলে সেই এই প্রফিটটাকেই আমি একটু প্রথমে ম্যাক্সিমাইজ বা সর্বোচ্চকরণ করার চেষ্টা করব। তার জন্য তোমাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ তুমি জানো যে কোনো একটা ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য আমাদের একবার ডিফারেন্সিয়েশন করে সেটা ইকুয়াল টু 0 ধরে এক্সের মান বের করতে হয়, এটা তুমি জানো। তাহলে এখানে ডিপি ডিএক্স এটা তোমার হবে 4x মাইনাস 1/3 3x স্কোয়ার 4x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইবার তুমি বলবে সর্বোচ্চ মুনাফার জন্য অর্থাৎ এই ফাংশনের সর্বোচ্চ মানের জন্য অবশ্যই তুমি ডিপি ডিএক্সকে তুমি 0 ধরবে। তাহলে এখানে হবে 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স যদি তুমি কমন নাও তাহলে 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0। অতএব এক্সের ভ্যালু 0, এক্সের ভ্যালু 4। এখন তুমি দেখো এক্স দিয়ে কি বোঝানো হয়েছে? উৎপাদন। এখন উৎপাদন তো 0 হলে তার অঙ্ক করে লাভ নেই। উৎপাদন 0 হওয়া মানে তো প্রফিট ইকুয়াল টু 0 হয়ে যাওয়া। কাজে এক্স ইকুয়াল টু 0 এই মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখানে এক্স ইজ নট ইকুয়াল টু 0 দিয়ে দিই। তাহলে এক্সের মান পেলাম 4। অর্থাৎ 4 একক উৎপাদন করলে মুনাফা সর্বোচ্চ হবে। এখন 4 একক উৎপাদন করলে মুনাফা যে সর্বোচ্চ হবেই তার তো কোনো গ্যারান্টি নেই। তার জন্য তোমাকে আরেকটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা? এখন এই ডিপি ডিএক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে ডাবল ডেরিভেটিভ বের করে এক্সের মান 4 বসালে যদি ডাবল ডেরিভেটিভ লেস দ্যান 0 হয়ে যায় তাহলে প্রমাণ হবে যে এক্সের মান 4 হলে মুনাফা সর্বোচ্চ হবে। তখন তুমি এই এক্স ইজিক্যাল টু 4কে সর্বোচ্চ উৎপাদন ধরতে পারবে। আচ্ছা, তাহলে একটু সবাই বলো। আর ততক্ষণে স্যার, আমার এক এনডিসি বন্ধু জয়েন করতে চায় আপনার নিউ এনডিসির ব্যাচে, মনির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে বলবো? হ্যাঁ, মনির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে বলো যে আমরা এই পর্বে আমরা নটরডেম কলেজ স্টুডেন্টদেরকে আলাদা করে পড়াতে পারবো না। ওরা একটা ব্যাচ হলে তবেই আমরা পড়াতে পারবো, কারণ ওদের পড়াটা ওরা একটু পিছিয়ে আছে, তোমরা একটু অনেকখানি এগিয়ে আছো। সেজন্য তাদেরকে আলাদা করে গ্রুপ তৈরি করে পড়তে হবে। ওকে, ঠিক আছে। তাহলে এইবার তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। d2p dx2 এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন হবে 4 মাইনাস 2x। তাহলে এবার তুমি লেখো x ইজিক্যাল টু 4 হলে d2p dx2 4 মাইনাস 2 ইন্টু 4 মানে হলো -4 লেস দ্যান 0। এই দেখো, তাহলে এক্স এর মান 4 হলে আমাদের ডাবল ডেরিভেটিভ লেস দ্যান 0 হলো। তাহলে তুমি লেখো সুতরাং এক্স ইকুয়াল টু অর্থাৎ 4 একক উৎপাদন। তাহলে লেখো উৎপাদন সর্বোচ্চ
উৎপাদন, একটু লেখো মাই বয়, সর্বোচ্চ উৎপাদন 4 একক। একটু একটু আমাকে বলো স্যার কিভাবে বুঝবো, আবার বলবেন? হ্যাঁ, কিভাবে বুঝবো মানে হলো ওই যে এক্স এর মান তুমি 4 বের করলে, এখন তুমি ডাবল ডেরিভেটিভ বের করে যদি তুমি এক্স মান বসিলে তুমি দেখো যে নেগেটিভ মান চলে আসছে, অর্থাৎ এক্স এর মান যেটা বের করলাম ওইটা তো তোমার কি ক্রিটিক্যাল পয়েন্টস। তাহলে এই মানের জন্য যদি ডাবল ডেরিভেটিভ লেস দ্যান 0 হয় তখন তুমি বুঝবে যে এক্স এর এই মানের জন্য সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ এক্স এর এই মানটাকে তখন তুমি সর্বোচ্চ উৎপাদন মনে করতে পারবে। একটু বলো মাই বয়, দেখি বুঝতে পারলাম কিনা। আচ্ছা ঠিক আছে, আশা করি জানাতুল সিরিয়া স্বচ্ছ, আমাকে একটু বলো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে মাই বয় আজকে আমরা এখানে অঙ্কটা শেষ করব, ক্লাসটা শেষ করব। আমরা আগামী ক্লাস থেকে নতুন কিছু শুরু করব। আমি আমার অবস্থানটা তোমাকে ব্যাখ্যা করতে পেরেছি। আমরা খুব শীঘ্রই আমি সব প্রস্তুতি সম্পন্ন করে তোমাদেরকে জানাবো, তোমাদেরকে লিঙ্ক দেব, তখন তোমরা জুমে ক্লাস করবে। আর যারা করতে পারবে না তাদের জন্য আমরা এই গ্রুপে সেটা রেকর্ডিং ক্লাস দিয়ে দেব। তাহলে যারা জুমে করবে তারাও কিন্তু প্রয়োজনে আবার একটু দেখতে পারবে। তবে একটা ক্লাস মনে করো একসাথে দুটো ক্লাস হবে, ওই দুটো ক্লাস পরবর্তী সপ্তাহে আসার আগেই কিন্তু ডিলিট করে দেবো আমরা। এই কথাটা মাথায় রেখো, এটা বলে দেবো, আবার পরে তোমাদেরকে বলে দেবো। কোন চ্যাপ্টার পড়বো সেটা আমরা আগামী ক্লাসে আমরা ডিসিশন নেব। এখানে যদি স্যার লঘুমান এর আনসার আসতো তাহলে কিভাবে ব্যাখ্যা হবে? গুড, ভালো প্রশ্ন করেছো। আসলে এরকম অঙ্কগুলোতে লঘুমানের ব্যাপারটা আসবে না। তোমাকে যেহেতু উৎপাদনটা সর্বোচ্চ বের করতে বলেছে, তোমাকে এখানে লঘুমানের ব্যাপারটা আসবে না। তবে অন্য কোনো ধরনের অঙ্কে আসতে পারে, তখন তুমি সেটা আবার জায়গা মতো বুঝতে পারবে। ওই একইভাবে গুরুমানের ব্যাখ্যা যেভাবে দিলাম, লঘুমানের ব্যাখ্যাটা তুমি উল্টাভাবে দেবে আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস।